এদিকে আজকের সবচেয়ে বড় খবর, কোনোভাবেই থামানো যাচ্ছে না ইরানকে। ইসরায়েলে আরও ভয়ঙ্কর হামলার হুঁশিয়ারি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বারবার যে জরিপ সামনে আসছে যে ইরান যুদ্ধের পক্ষে মার্কিন নাগরিকরা আছে কিনা, সেই জরিপ প্রতিটাই যাচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে বা মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। এই যখন এমন জরিপ সামনে আসছে, তখন দেখেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলছে ইরান যুদ্ধের জন্য বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রের তহবিলে আছে, এই জন্য বাড়তি কর আরোপ করতে হবে না। তার মানে ইরানের যুদ্ধটাকে তারা একটা হজের মতন একটা পবিত্র কাজ মনে করছে। এইটা করার জন্য তাদের প্রচুর অর্থ খরচ হোক, কোনো অসুবিধা নেই। আসলে বেনিফিশিয়ারি হবে তো ইসরায়েল, কারণ এই অর্থগুলি ম্যাক্সিমাম পাঠাচ্ছে তারা ইসরায়েল অ্যাটাক করতেছে। এদিকে পরের হিটলিস্টও ঠিক করে ফেলেছে ইরান, লেজ গুটিয়ে পালাচ্ছে ট্রাম্প বাহিনী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আসসালামু আলাইকুম। আচ্ছা, 48 ঘন্টা তো শেষ হওয়ার পথে, আমরা কয়েক ঘন্টা আছি, কিন্তু এই 48 ঘন্টা শেষ হওয়ার আগেই কিন্তু মার্কিন যুদ্ধ বিমানগুলো হরমুজের উপরে টহল দিচ্ছে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল 48 ঘন্টা আগে যে এই 48 ঘন্টার ভিতরে যদি এই হরমুজ প্রণালী ইরান মুক্ত করে না দেয়, তাহলে ইরানের উপর এমন আক্রমণ চালানো হবে যে ইরানের 14 গোষ্ঠীর ইতিহাসে আক্রমণের কথা বলতে পারবে না। এটা ইরানকে মনে করিয়ে দিয়েছেন এবং সেই 48 ঘন্টা শেষের পথে। কিন্তু ইরান তার 10 মিনিট পরেই বলেছিল যে যদি আমাদের কোনো তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র, এনার্জি সেক্টরে হামলা চালানো হয়, তাহলে আমরা পুরো মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলের সকল এনার্জি এবং গ্যাস সেক্টরে, তেল সেক্টরে আমরা হামলা চালিয়ে সকল ধ্বংস করে দিব, মরবো কিন্তু একসঙ্গেই মরবো, একা মরবো না। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল। এবার ইসরায়েলকে উচিত শিক্ষা দিল মধ্যপ্রাচ্যের সিংহ ইরান। ভয়ে আতঙ্কে দিশেহারা ইহুদিরা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানের জবাব দিতে দূরপাল্লার মিসাইল হামলার পরিধি বাড়িয়েছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ছুটছে মুহুর্মুহু মিসাইল। দুঃখ প্রকাশের পরও আরব দেশগুলোই হামলা বন্ধ করেনি তেহরান। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রেসিডেন্ট দৌড়ে পালালেন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী মেজাজে রয়েছে ইরান। আয়াতুল্লাহ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রে টালমাটাল ইসরায়েল। কাজে আসছে না বিলিয়ন ডলারের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। অবশেষে বাধ্য হয়ে ইরানকে থামাতে বিশ্ব নেতাদের সাহায্য চাইছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সেই ডাকে সাড়া দিচ্ছে না কেউই। ইরানের শীর্ষ নেতাদের হত্যার পর তেহরানের জবাবের কুল কিনারা খুঁজে পাচ্ছে না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইসরায়েলের ভূমি এবং মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ভয়ঙ্কর হামলায় কোণঠাসা হয়ে পড়েছে ট্রাম্প এবং তার মিত্র তেল আবিব। এমন কঠোর জবাবের পরেও যেন শান্ত হচ্ছে না তেহরান। ইসরায়েলের ওপর এর থেকেও বড় ধরনের হামলার হুমকি দিয়ে রেখেছে আইআরজিসি। সম্প্রতি ইসরায়েলের ওপর ইরানের ভয়ঙ্কর হামলায় হতাহতের পাশাপাশি ক্ষতি হয়েছে তাদের বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবস্থায়। ইসরায়েলের জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী সংস্থা নোগা এনার্জির প্রধান নির্বাহী এক জরুরি সতর্কবার্তায় জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ ছাড়া ইসরায়েলের স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে পড়ছে। নোগা এনার্জির প্রধান নির্বাহী বলেন, টানা 72 ঘন্টা বিদ্যুৎ না থাকলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনজীবন পুরো অচল হয়ে যাবে। অন্যদিকে ইরান অত্যন্ত স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে, তাদের নিজস্ব জ্বালানি বা বিদ্যুৎ স্থাপনায় সামান্যতম আঘাত করা হলে তারা ইসরায়েলের ভেতরে থাকা সব তেল ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে দেবে। তেহরান এক বিবৃতিতে জোর দিয়ে বলেছে, ইরানের বিদ্যুৎ গ্রিডে কোনো ক্ষতি হলে ইসরায়েলের আকাশে কেবল ইরানি ক্ষেপণাস্ত্রের আলোর ঝলকানি ছাড়া আর কোনো আলো অবশিষ্ট থাকবে না। ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত ও ব্যাপক পাল্টা হামলার জন্য তাদের ক্ষেপণাস্ত্র বহর প্রস্তুত রাখা হয়েছে। তেহরানের এই বার্তাটি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধের চতুর্থ সপ্তাহে ইরান একটি সুপরিকল্পিত ও নতুন সামরিক কৌশল গ্রহণ করেছে। গত 3 সপ্তাহে ইরানের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে দুর্বল করা এবং কিছু ক্ষেত্রে সেগুলোকে অকার্যকর করে দেওয়া, যা ইতিমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশ্লেষকদের মতে ইরানের এই নতুন কৌশলগত ধাপের লক্ষ্য হল রণক্ষেত্রের বাইরেও ইসরায়েলের দীর্ঘমেয়াদী যুদ্ধে সক্ষমতাকে পঙ্গু করে দেওয়া। ইসরায়েলের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু করার এই হুমকি মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যা দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে নাড়িয়ে দিয়েছে। তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের হামলাগুলোকে এমনভাবে সাজিয়েছে যাতে ইসরায়েলের লজিস্টিক এবং সাপোর্ট লেয়ারগুলো চিরতরে অকার্যকর হয়ে পড়ে। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণের এই তীব্রতা পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে উভয় পক্ষেই একে অপরের জীবনী শক্তি বা জ্বালানি খাতকে মূল লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। মার্কিন সমর্থিত এই দেশটির বিদ্যুৎ ব্যবস্থার এমন নাজুকতা বর্তমানে যুদ্ধের চতুর্থ সপ্তাহে এক বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে যখন ইরান তাদের ওপর যে কোনো হামলার দাঁতভাঙা জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তখন এই সীমাবদ্ধতা ইসরায়েলের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রেসিডেন্ট দৌড়ে পালালেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ সোমবার 23 মার্চ উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে সংবাদ সম্মেলন করছিলেন। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ করতেই ওই এলাকায় ইরানের একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ক্ষেপণাস্ত্র দেখে সাংবাদিকদের রেখেই দৌড়ে পালান হারজগ। দ্রুত তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় তার সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে হারজগ বলেন, ইসরায়েল গত বছরের যুদ্ধবিরতিতে ফিরে যেতে পারে না এবং তাদের অবশ্যই লেবাননের ভেতরে কৌশলগত গভীরতা নিশ্চিত করতে হবে। ইরানের মিসাইলের আঘাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায় না।
এতে তেহরানের প্রতিশোধমূলক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় মাঝে মধ্যে পরিদর্শনে যান প্রেসিডেন্ট হারজগ। কিরিয়াত শমনা শহরে সেরকমই একটি সফর শেষে সংবাদ সম্মেলন করছিলেন তিনি। ওই সময় সেখানে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল। এবার ইসরায়েলকে উচিত শিক্ষা দিল মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। ইসরায়েলে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এই হামলায় আবারও সেজ্জির ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে আইআরজিসি। মঙ্গলবার ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। তারা জানায় এই হামলা অপারেশন টু প্রমিস 4 এর অভিযানের অংশ। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় দেশটির রাজধানী তেল আবিব সহ অন্তত 3টি শহর থরথর করে কেঁপে ওঠে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে পরের হিটলিস্টও ঠিক করে ফেলেছে ইরান। ভারত মহাসাগরের অতল জলরাশি ভেদ করে এবার কি যুদ্ধের দামামা বাজল সরাসরি লন্ডনের দরজায়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি থেকে সংঘাতের লেলিহান শিখা এবার পৌঁছে গেছে নীলপানির দ্বীপ দিয়াগো গার্সিয়ায়। ইরানের এক অভাবনীয় হামলায় পাল্টে গেছে বিশ্ব রাজনীতির সমীকরণ। এতদিন যুদ্ধের ময়দানে সীমাবদ্ধ ছিল লোহিত সাগর কিংবা পারস্য উপসাগর, কিন্তু ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবার নাকি হানা দিয়েছে ভারতীয় মহাসাগরীয় অঞ্চলের ব্রিটিশ হৃৎপিণ্ড দিয়াগো গার্সিয়ায়। এই সেই গোপন ও দুর্বৃত্ত ঘাঁটি যেখান থেকে মার্কিন B-2 বোমারু বিমানগুলো ইরানের আকাশে বিভীষিকা ছড়ানোর প্রস্তুতি নিয়েছিল। ইরানের এই কথিত একটি হামলা প্রমাণ করে দিল তেহরানের ড্রোন আর মিসাইল এখন কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, বরং গোটা ভারত মহাসাগরীয় তাদের লক্ষ্যবস্তু। যদিও তেহরান সরাসরি এই খবর নাকচ করে দিয়েছে, দিয়াগো গার্সিয়ায় কোনো রকম হামলা চালায়নি বলে দাবি করেছে তেহরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতদিন মধ্যপ্রাচ্যে ব্রিটিশ নৌঘাঁটি HMS জুলফায়ার থেকে শুরু করে ওমানের দোগম বন্দর পর্যন্ত সর্বত্রই ছিল মার্কিন ও ব্রিটিশ আধিপত্য। কিন্তু দিয়াগো গার্সিয়ায় এই নাটকীয় হামলা পশ্চিমা সামরিক কৌশলবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ইরান এবার সরাসরি বার্তা দিয়েছেন, যারা মার্কিন বাহিনীকে ইরানের পর হামলা করতে ভূমি বা আকাশ সুবিধা দেবে তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যের মানচিত্রে ছড়িয়ে থাকা ব্রিটিশ ঘাঁটিগুলো এখন যেন একটি সহজ লক্ষ্যবস্তু। বাহরাইনের ফণী বিধ্বংসী জাহাজ থেকে শুরু করে কাতারের টাইফন যুদ্ধ বিমান সবই এখন ইরানের মিসাইলের রেঞ্জের আওতায়। বারবার যে জরিপ সামনে আসছে যে ইরান যুদ্ধের পক্ষে মার্কিন নাগরিকরা আছে কিনা, সেই জরিপ প্রতিটাই যাচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে বা মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। এই যখন এমন জরিপ সামনে আসছে, তখন দেখেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলছে ইরান যুদ্ধের জন্য বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রের তহবিলে আছে, এই জন্য বাড়তি কর আরোপ করতে হবে না। তার মানে ইরানের যুদ্ধটাকে তারা একটা হজের মতন একটা পবিত্র কাজ মনে করছে। এইটা করার জন্য তাদের প্রচুর অর্থ খরচ হোক, কোনো অসুবিধা নেই। আসলে বেনিফিশিয়ারি হবে তো ইসরায়েল, কারণ এই অর্থগুলি ম্যাক্সিমাম পাঠাচ্ছে তারা ইসরায়েল অ্যাটাক করতেছে। তার একটা অংশ তারা রেখে দিচ্ছে, বাকি অংশ ব্যবহার করতেছে। আমেরিকার ঘাড়ের উপর, আমেরিকার জনগণের ঘাড়ে বন্দুক রেখে ইসরায়েল স্বীকার করতেছে। এই হচ্ছে পরিস্থিতি। তো এই পরিস্থিতির মধ্যেও দেখেন ইসরায়েলের সর্বশেষ খবর, ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের স্থাপনায় হামলার দাবি ইরানের। ইরান কিন্তু ছাড়ছে না, একের পর এক হামলা করে যাচ্ছে নতুন নতুন জায়গায়, নতুন নতুন স্থাপনায়। জরিপে কি বলছে, যুক্তরাষ্ট্রের 2/3 নাগরিক মনে করেন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি ইচ্ছাকৃত। CBS নিউজ এবং YouGov-এর নতুন জরিপ থেকে এই মতামত জানা গেছে। গত 17 থেকে 20 মার্চ পর্যন্ত অনলাইনে জরিপটি পরিচালনা করা হয়েছে। এতে 3335 জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মতামত দিয়েছে। জরিপে অংশগ্রহণকারী 60% মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন, যা চলতি মাসের শুরুতে ছিল 56%, আরও এখন বেড়েছে, ইরান যুদ্ধের বিপক্ষে। প্রায় 68% মানুষ মনে করেন ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি যে কেন আমেরিকার জন্য এই যুদ্ধ প্রয়োজন। এছাড়া 57% উত্তরদাতা মনে করেন যুদ্ধ আমেরিকার জন্য খারাপের দিকে যাচ্ছে, আমেরিকার জন্য ভালো হচ্ছে না। সব মিলিয়ে 66% মানুষ এটাকে ইচ্ছাকৃত যুদ্ধ এবং 34% প্রয়োজনীয় যুদ্ধ বলে মনে করে। 92% ডেমোক্র্যাট এবং 73% স্বতন্ত্র ভোটার এটাকে ইচ্ছাকৃত যুদ্ধ মনে করলেও 67% রিপাবলিকান যুদ্ধটিকে প্রয়োজনীয় বলে মনে করে। অর্থাৎ রিপাবলিকানদের মধ্যে এই সমর্থন আছে, কিন্তু ডেমোক্র্যাটদের মধ্যে একেবারেই নেই। তবে জরিপ অংশ নেওয়াদের মধ্যে প্রায় 92% একটি বিষয়ে একমত, তা হলো এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ করা জরুরি, এটা তো সবাই চায়। তাছাড়া 80% মার্কিন নাগরিক ইরানের জনগণের নিরাপত্তা, 73% ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং 68% অন্য দেশের বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধের উপর গুরুত্ব দিয়েছেন। সব মিলে এই জরিপটা নিঃসন্দেহে ট্রাম্পের জন্য অস্বস্তিকর। তো এই অবস্থার মধ্যে ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের IAI স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। কিন্তু ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণা সংস্থায়
হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ইরানের সরকারি সংবাদ সংস্থার কাছে পাঠানো এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী দাবি করে তারা ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরের কাছে অবস্থিত IAI এর স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে থাকা একটি মার্কিন নজরদারি বিমানেও হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তো এই যখন পরিস্থিতি, তখন ইরান যুদ্ধের জন্য বিপুল পরিমাণ অর্থ থাকার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইরানের বিরুদ্ধে যুদ্ধের খরচ মেটানোর সক্ষমতা ওয়াশিংটনের আছে, এর জন্য কর বাড়ানোর প্রয়োজন হবে না, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই কথা জানিয়েছেন। এনবিসি নিউজের মিড দ্য প্রেস অনুষ্ঠানে বেসেন্ট বলেন, এই যুদ্ধের অর্থায়নের জন্য আমাদের কাছে বিপুল পরিমাণ অর্থ আছে। তবে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে ইরান যুদ্ধের ব্যয় মেটাতে কংগ্রেসের কাছে অতিরিক্ত 20,000 কোটি ডলার বরাদ্দ চেয়েছে পেন্টাগন। এ প্রসঙ্গে বেসেন্ট বলেন, এই অর্থ মূলত সামরিক বাহিনীর ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির জন্য দেওয়া হয়েছে। যাই হোক, এরা তো নানা কৌশলে নানা রকম কথাবার্তা বলে। তার মানে কি দাঁড়াচ্ছে ইসরায়েলে হামলা চলছে নতুন নতুন স্থাপনায়, অন্যদিকে মার্কিন জনমত এই যুদ্ধের বিপক্ষে, আর মার্কিন প্রশাসন, ট্রাম্প প্রশাসন যুদ্ধের পক্ষে, এবং অর্থমন্ত্রী বিপুল অর্থ আছে বলে দাবি করছেন যে এই অর্থ মানে খরচ মেটানোর মতন সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, 48 ঘন্টা তো শেষ হওয়ার পথে, আমার কয়েক ঘন্টা আছে, কিন্তু এই 48 ঘন্টা শেষ হওয়ার আগেই কিন্তু মার্কিন যুদ্ধ বিমানগুলো হরমুজের উপরে টহল দিচ্ছে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল 48 ঘন্টা আগে যে এই 48 ঘন্টার ভিতরে যদি এই হরমুজ প্রণালী ইরান মুক্ত করে না দেয়, তাহলে ইরানের উপর এমন আক্রমণ চালানো হবে যে ইরানের 14 গোষ্ঠীর ইতিহাসে আক্রমণের কথা বলতে পারবে না। এটা ইরানকে মনে করিয়ে দিয়েছেন, এবং সে 48 ঘন্টা শেষের পথে। কিন্তু ইরান তার 10 মিনিট পরেই বলেছিল যে যদি আমাদের কোনো তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র এবং এনার্জি সেক্টরে হামলা চালানো হয়, তাহলে আমরা পুরো মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলের সকল এনার্জি এবং গ্যাস সেক্টরে, তেল সেক্টরে আমরা হামলা চালিয়ে সকল ধ্বংস করে দিব, মরবো কিন্তু একসঙ্গেই মরবো, একা মরবো না। তো এই যখন অবস্থা, তখন 48 ঘন্টা শেষ হতে চলতেছে, কিন্তু এর ভিতরেই মার্কিন যুদ্ধ বিমানগুলো হরমুজের উপরে টহল দিচ্ছে যে নিচ থেকে কোনো ইরানি কোনো ভেসেল দেখে কিনা, মানে ইরানি জাহাজ দেখে কিনা, বা ইরানি নৌকা দেখে কিনা, বা ইরানি কোনো মিসাইল লঞ্চার প্যাড আশেপাশে দেখে কিনা, ওই হরমুজ প্রণালীর আশেপাশে দিয়ে, কিন্তু না, কিছু দেখা যাচ্ছে না। তার মানে কি ইরান পরাজিত হয়েছে? না দর্শক, ইরানের কৌশলটা এখানে। এখন এই যে মার্কিন যুদ্ধ বিমানগুলো উপর দিয়ে উঠতেছে হরমুজ প্রণালীর উপর দিয়ে, আবার মার্কিন যে জাহাজগুলো, যে নৌ জাহাজগুলো, যুদ্ধ জাহাজগুলো, ওগুলো টহল দিতেছে, কিন্তু কোথাও ইরানের কোনো উপস্থিতি নাই। এখন আমেরিকা বলতেছে যেসব জাহাজগুলো তেল নিয়ে অপেক্ষায় আছে, প্রণালী পার হবে, হরমুজ প্রণালী, আমেরিকা বলতেছে তোমরা এবার নির্বিঘ্নে পার হও, যেটা আমি কিন্তু আগে বলেছিলাম জাহাজকে, কিন্তু সেই জাহাজগুলো পার হতে গিয়ে জাহাজে আগুন ধরে গিয়েছে। তাহলে প্রবলেমটা কোথায়? ইরানকে তো দেখা যাচ্ছে না কোথাও, পুরো হরমুজ প্রণালীতে ইরান নেই, ইরান ফাঁকা, কিন্তু জাহাজগুলো তারপরও কেন ভয় যাচ্ছে না? সমস্যাটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে ইরানের ছোট্ট ছোট্ট সাবমেরিন। ইরানের সাবমেরিন গাদির ক্লাস মিজেট, মাত্র 29 মিটার লম্বা, একজন দুজন চালাতে পারে। সেই সাবমেরিন, এই হরমুজ প্রণালী কিন্তু গভীরতা অনেক কম, সেই গভীরতার মধ্যে এই সাবমেরিনকে রাডার দিয়ে ধরা অসম্ভব। সেই সাবমেরিন আস্তে আস্তে গিয়ে এমন বড় শক্তিশালী টর্পেডো ছোড়ে যে সেই টর্পেডোতে জাহাজ একদম ধ্বংস হয়ে যায়, এবং এতে আমেরিকার কিছুই করার নাই। আমেরিকার কাছে এত ছোট সাবমেরিন নাই যে তারা ওই এলাকায় গিয়ে ওই ইরানি সাবমেরিনগুলোকে আঘাত করতে পারে। আরও আছে পানির নিচে বসিয়ে রাখা মাইন। ইরান করে কি পানির নিচে একটা নির্দিষ্ট দূরত্বে, যেমন পানির থেকে 2 ফুট 3 ফুট নিচে মাইন পুঁতে রাখে, যেগুলো তাদের সঙ্গে বাড়ি খেলেই এমন বিস্ফোরণ ঘটে যে বড় বড় জাহাজকে উড়িয়ে দিতে পারে, এবং সেই মাইন ইরান বসিয়ে রেখেছে। সেই মাইন হচ্ছে অদৃশ্য মাইন। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে যুদ্ধ একসময় তো শেষ হবে, যুদ্ধ শেষ হলেও কিন্তু এই মাইন ছড়াতে কিন্তু বহু বছর লেগে যায়। আপনারা জানেন যে এখনো ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা এখনো পাওয়া যাচ্ছে, এবং সেই বোমাগুলো কিন্তু এখনো খুব ডেঞ্জারাস, যে কোনো সময় যেতে পারে। কাজে এই মাইন যে ইরান করতেছে, এই মাইনের কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব থাকবে যুদ্ধ শেষ হওয়ার পরেও। ইরান করে কি এই মাইনগুলো পাতে রাতের আধারে, মনে করেন হরমুজ প্রণালী থেকে এক কিনার দিয়ে আস্তে কয়েকজন যোদ্ধা ওই যে অক্সিজেন লাগিয়ে পানিতে নেমে যায়, তারপর পানি নিচ দিয়ে সাঁতার কেটে 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 ওই মাইনগুলো লাগিয়ে আবার সাঁতার কেটে 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 অনেক দূরের তীর দিয়ে আস্তে আস্তে রাতে অন্ধকারে উঠে যায়। তখন মার্কিন বাহিনী ওদেরকে আর দেখে না। তো এতগুলো মাইন এবং ছোট ছোট সাবমেরিন, এছাড়াও তাদের রয়েছে ক্ষেপণাস্ত্র, যেমন ইরানের ট্রাক চালিত এন্টিশিপ মিসাইল। এই মিসাইলের নাম হচ্ছে নূর, আবার কাদের, আবু মেহেদি। এরা শত শত মাইল দূরে গিয়ে নির্দিষ্ট টার্গেটে আঘাত হানতে সক্ষম। যেমন ট্রাকে করে নিয়ে যাওয়ার পরে ওই ট্রাকে কিন্তু লঞ্চার প্যাড আছে, ওই লঞ্চার প্যাড দিয়েই যে কোনো জায়গায় ট্রাকটা রেখে ওই মিসাইলটা লঞ্চ করে আবার ট্রাকটা সরে যায়, এবং ওই মিসাইল দিয়ে একদম নির্দিষ্ট দূরত্বে শত শত মাইল দূরে হলেও সেই শিপে আঘাত আনা সম্ভব। আমেরিকার পক্ষে সম্ভব না এত বিস্তীর্ণ এলাকা তারা এই বিমান দিয়ে টহল দেওয়া। কাজেই হরমুজ প্রণালী আসলে ইরানের কাছ থেকে উদ্ধার করা সম্ভব নয়, যত চেষ্টাই করুক না কেন। ওদিকে আজকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তিনি বলেছেন যুদ্ধ চলবে যতদিন না পর্যন্ত হরমুজ প্রণালী উদ্ধার করা ইরানের কাছ থেকে, ততদিন পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে। কিন্তু আমি তো হরমুজ প্রণালী উদ্ধারের কোনো লক্ষণ দেখতেছি না। এখন আমেরিকা নিজেদের ভিতরে শুরু হয়েছে দ্বন্দ্ব। ভার্জিনিয়া থেকে নির্বাচিত সিনেটর টিম কেন, সম্ভবত তার নাম, যিনি ওই হিলারির সঙ্গে রানিং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন, পরাজিত হয়েছেন। তিনি বলেছেন যে ট্রাম্প এবং তার জামাতা জেরার্ড কুশনার তারা ওই ইহুদি লবির সঙ্গে মিলে ব্যক্তিগত প্রতিহিংসা থেকেই তারা এই যুদ্ধে জড়িয়েছেন, কারণ ইরান আমেরিকার প্রতি কোনো হুমকি ছিল না। ট্রাম্প মনে করতেছেন যে তিনি যে গতবার বাইডেনের সঙ্গে পরাজিত হয়েছেন সেখানে নাকি ইরানি লবির হাত ছিল। এই কারণেই ব্যক্তিগত প্রতিহিংসা থেকে তিনি এই মার্কিন সৈন্যদেরকে ইরানে পাঠিয়ে তাদের জীবন সংকুল করে তুলতেছেন, এবং তিনি ট্রাম্পকে হুমকি দিয়েছেন যে তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করতে। কিন্তু ট্রাম্পের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট অলরেডি বলেছেন যে এই হরমুজ প্রণালী পুরোপুরি দখল না করে আমরা যুদ্ধ থামাবো না। ওদিকে আপনারা জানেন যে 8,000 প্লাস 2,500 মার্কিন মেরিন সেনা রওনা দিয়েছেন, পুরো টিম এপ্রিল মাসে গিয়ে পৌঁছবে, সেখানে উদ্দেশ্য ইরানের খাল দ্বীপ দখল করা। ওদিকে গতকাল রাতভর ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান এবং হেজবুল্লাহরা।
গতকাল একটা ভিডিও দেখলাম যে একজন হিজবুল একটি রকেট নিয়ে বসে আছে গাছের নিচে, গাছের ছায়া নিচে উপর থেকে না দেখা যায়, এবং একটা ড্রোন, ইসরায়েলি ড্রোন, অনেক বড় ড্রোন কিন্তু প্রায় সরকার বিমানের মতো, সেই ড্রোনকে রকেট চালিয়ে ভূপাতিত করেছে। এবং গতকাল রাতভর ইরান ইসরায়েলের উপরে ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছে এবং সেখানে প্রচুর হতাহত হয়েছে। ইসরায়েল বলতেছে আর কি যে 150 হতাহত হয়েছে, যার ভিতরে 17 জনের অবস্থা আশঙ্কাজনক। যদিও ইসরায়েল বলতেছে আমাদের কেউ মরে না, কিন্তু তারা সত্য খবর দেয় না, হয়তো অনেকের মৃত্যু হয়ে থাকতে পারে। ওদিকে ইসরায়েল পুরো স্থবির হয়ে গিয়েছে, ইসরায়েলের তেল শোধনাগার বন্ধ হয়ে গিয়েছে এবং ইসরায়েলের পরমাণু স্থাপনায় পর্যন্ত ইরান হামলা চালিয়েছে। সুতরাং ঘরে বাইরে কোথাও নিরাপদ নাই। গালফ কান্ট্রিগুলো অনেক চিন্তায় আছে, তারা দুদিন পরে ট্রাম্পকে পায়ে ধরবে যে তুমি যুদ্ধ বন্ধ করো, না হলে দেশগুলো পঙ্গু হয়ে যাবে। অলরেডি বাংলাদেশ আসতে অস্থিরতা, বাংলাদেশের পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন, তেল পাচ্ছে না। ঠিক বাংলাদেশেই না, কম বেশি পৃথিবীর সব দেশে একই অবস্থা। ওদিকে লন্ডনে ইহুদি কমিউনিটির 4টা অ্যাম্বুলেন্স ছিল দক্ষিণ লন্ডনে, সেই অ্যাম্বুলেন্সগুলোতে রাতের অন্ধকারে একদল মুখোশ দাঁড়িয়ে এসে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে গিয়েছে। এই লন্ডনে কিন্তু যারা বসবাস করে ইহুদি ধর্মাবলম্বী, তারা খুবই ভালো, হয়তো তারা এই দেশে জন্মগ্রহণ করার কারণে তারা খুবই ভালো এবং খুবই ফ্রেন্ডলি। তাদের 4টা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সগুলোতে তারা মানুষের সেবা করতো। সে আপনি ইহুদি হন, মুসলমান হন বা হিন্দু হন, যাই হন না কেন, কিন্তু এই 4 জন মুখোশ দাঁড়িয়ে এসে সেই ইহুদিদের অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দিল। এখন যুদ্ধ কিন্তু এই লন্ডনে শুরু হয়ে গেছে। যদিও আমি মনে করি যে ব্রিটিশ পুলিশ খুব দ্রুত গ্রেপ্তার করে ফেলবে, কিন্তু এই কাজটা করা একদম অন্যায় হয়েছে। তো এইভাবে কিন্তু সমস্ত বিশ্বের সব জায়গায় জায়গায় এই যুদ্ধটা এমনভাবে রূপ নিচ্ছে যে মানে মার্কিন সাম্রাজ্যবাদের পতন স্পষ্ট হয়ে পড়ছে। অনেকে বলতে পারেন, যেমন আপনি নাকি ভিডিও বানিয়েছিলেন যে আমেরিকার যে ভৌগোলিক অবস্থান, এতে কিন্তু আমেরিকাকে আক্রমণ করা সম্ভব না। কথা সত্য, কিন্তু আমেরিকা আক্রমণ করা সম্ভব না, কেউ আমেরিকা আক্রমণ করতে যাচ্ছেও না। কিন্তু আমি বলতেছি যে আমেরিকার যে প্রভাব, হ্যাঁ, এই প্রভাব থাকবে। আমেরিকার প্রভাব মূলত কি? আমেরিকার প্রভাব মূলত আমেরিকার অস্ত্রশস্ত্র, আমেরিকার টেকনোলজি আর আমেরিকার পেট্রোডলার। এই 3টাই মূলত আমেরিকার প্রভাবের মূল কারণ। এই 3টারই কিন্তু পতন ঘটে যাচ্ছে। পেট্রোডলারের পতন খুব শীঘ্রই ঘটবে এবং চীনের যে ইউয়ান উঠবে, যেটা অলরেডি স্পষ্ট। কারণ ইরান অলরেডি বলতেছে যে যারা চীনের মুদ্রা তেল কিনবে তারা হরমুজ পার দিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে এটা উঠতেছে। তারপর টেকনোলজি আস্তে আস্তে কিন্তু সমস্ত মানে বিশ্বে আস্তে আস্তে টেকনোলজি অন্য দেশগুলো চালু করে ফেলবে। যেমন চীনের কিন্তু অবিস্মরণীয় আবিষ্কার টিকটক, যদিও এই টিকটককে কেনার জন্য আমেরিকা ব্যতিব্যস্ত, আর না হলে আমেরিকা বলতেছে টিকটক আমি কোথাও চালাতে দেবো না। অনেকে বলতে পারেন যে ভাই এই টিকটক কেনার জন্য আমেরিকা এত মরিয়া কেন? কারণটা এখানেই, কারণ এই টেকনোলজি কিন্তু আমেরিকার প্রভাব বিস্তারের অন্যতম হাতিয়ার। সুতরাং ফেসবুক আছে, গুগল আছে, অ্যামাজন আছে, ইউটিউব আছে, এখন টিকটকটাও নিতে পারে, তাহলে চীনের প্রভাব মুক্ত থাকবে। চীন আর পারবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অস্ত্র শস্ত্রের উৎকর্ষতা, আধুনিক অস্ত্র। কিন্তু আধুনিক অস্ত্র এখন চীন দেখিয়ে দিয়েছে যে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো ভালো অস্ত্র তারা তৈরি করতে পারে। চীনের J-10, পাকিস্তানের J-17, ইরানের যে ঘরোয়াভাবে উৎপাদনকৃত অস্ত্র, এগুলো দেখিয়ে দিয়েছে যে আমেরিকার যে বড় বড় শক্তিশালী যে অস্ত্রগুলো, এগুলো আসলে কত কার্যকর এই সামান্য অস্ত্রের সামনে। সুতরাং অস্ত্র শস্ত্রের উৎকর্ষতা আমেরিকার আর নাই, বাকি টেকনোলজি আর পেট্রোডলার খুব শীঘ্রই পতন হবে, হয়তো আর আগামী 100 বছর পতন হবে। 100 বছর কিন্তু আপনার কাছে অনেক সময়, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে 100 বছর কিছুই। আর যে এটাও পতন হবে, বাকি থাকে টেকনোলজিও খুব দ্রুত পরিবর্তনশীল। হয়তো এক সময় টেকনোলজিও মার্কিন প্রভাব মুক্ত হবে। অলরেডি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্যপ্রাচ্যের ডাটা সেন্টারগুলোর অবস্থা খুবই ভয়াবহ। এই যে আমি যাই দেখি সেভ করি, সবকিছু কিন্তু ওই ডাটা সেন্টারে জমা হয়। এই ডাটা সেন্টারগুলো কিন্তু খুবই একটা সম্পদশালী জিনিস, মানে খুবই সুরক্ষিত থাকা দরকার। সেই ডাটা সেন্টারগুলোর উপর ইরান হামলা চালাচ্ছে। সুতরাং আমি এই যুদ্ধে আসলে আমেরিকার জয়ের কোনো কারণ দেখি না, বা ট্রাম্প এমনি নিজেই তিনি তার মাথা গরম লোক এবং তিনি মনে করতেছেন যে মার্কিন নিয়ম অনুযায়ী একজন লোক 2বারের বেশি প্রেসিডেন্ট হতে পারে না। সুতরাং আমি একবার তো এর আগে হয়েছি, এবারে আমার শেষ কাজে আমি ইসরায়েলি বন্ধুদের জন্য এমন কিছু করে যাতে এই ইসরায়েলি আমাদের স্মরণ করে। এছাড়া আমি কোনো কারণ দেখি না, কারণ তার সম্পদ নষ্ট হচ্ছে, মানুষ মরতেছে এবং এই যুদ্ধে অ্যাচিভমেন্ট জিরো, রেজাল্ট কিছুই নেই। তারপরে ওই যে ব্যক্তিগত ইগোতে তিনি হয়তো আরো কয়েক সপ্তাহ এই যুদ্ধ চালিয়ে নেবেন 48 ঘন্টা শেষ হওয়ার পথে। ওদিকে ইরানও বলতেছে যে আমাদের তেল ক্ষেত্রতে হামলা চালানো হলে আমরা একদম মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলের সকল তেল ক্ষেত্র গুলিয়ে দেবো, এবং ইরান যেটা বলে সেটা করে, এটা কিন্তু আগেও দেখিয়েছে। সুতরাং একটা বিশাল যুদ্ধ যে আমাদের সামনে, এটা আর বলার অপেক্ষা রাখে না।